সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। যারাই বাংলাদেশের শেয়ার বাজার বিনিয়োগ করতে চান, বিশেষত ব্যাংকিং শেয়ার গুলোতে, তো তাদের কিছু রিকোয়েস্ট ছিল যে তিনটা চারটা একদম টপ কোয়ালিটির ব্যাংক আমরা যাতে সিলেক্ট করে দিই, যেগুলোতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আপনারা করতে পারেন। তো তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা, শুধু ব্যাংকিং শেয়ারে যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য। যেহেতু ব্যাংকগুলো ডিভিডেন্ড অলরেডি মোটামুটি ঘোষণা করা হয়ে গেছে, বেশিরভাগ ব্যাংকে আমরা যেটা বলবো শেয়ার বাজারে খারাপ করেছে, হাতে গোনা 10-12টাই কিন্তু ভালো করেছে। আর যারা ভালো করেছে তারা কিন্তু কন্টিনিউয়াস ভালো করতেছে। তো এই জন্য প্রথমেই জেনে নেবেন যে অন্যান্য কোম্পানির তুলনায় ব্যাংক সেক্টরটা কিন্তু পৃথক। তো এই জন্য ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করার পূর্বে কিছু জিনিস আপনাকে জানতে হবে। এক নম্বর জিনিস যেটা আমরা বলি সেটা হচ্ছে যে ওই ব্যাংকটা গত 5 অথবা 10 বছরের রিটার্নটা কেমন ছিল, যেটাকে আমরা বলি যে ROE। এটার একটা স্ট্যান্ডার্ড যদি বাংলাদেশি অনুযায়ী আমরা হিসাব করি, লিস্ট যাতে 12 থেকে উপরে থাকে, কমপক্ষে 12, অ্যাভারেজ যে 5 বছর অথবা 10 বছর। যদি 12 থেকে কমে আসে ওই ব্যাংকটা আমরা নিব না। এক নাম্বার ক্রাইটেরিয়া এটা। দুই নাম্বার ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে ওই ব্যাংকের ম্যানেজমেন্টটা কেমন, তাদের কাছে যত অ্যাসেট আছে, যেটাকে আমরা ROE বলতেছি। তো এই অ্যাসেট তারা কিভাবে ব্যবহার করতেছে, এইটার একটা প্যারামিটার হচ্ছে যে 1%, অর্থাৎ 1 লক্ষ টাকা যদি তার কাছে অ্যাসেট থাকে, অ্যাটলিস্ট তার 1% করে সে ইনকাম করতেছে। তাহলে দুইটা প্যারামিটার পাইলাম। আর ওইটা অ্যাভারেজে যাতে আমার 12%-এর উপরে থাকে, আর ROA সেটা যাতে 1%-এর উপরে থাকে, এই দুইটা ক্রাইটেরিয়া পাইলাম। 3 নাম্বার যে ক্রাইটেরিয়াটা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে যে তার NPL, মানে তার খেলাপি ঋণের হার যাতে 5%-এর কমে থাকে, যেটা ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী। কারণ ব্যাংকিং সেক্টর আমরা বারবারই বলি অন্য সেক্টরের মতো না, তারা একজন থেকে গ্রাহক থেকে টাকা নেয়, নিজের কিছু লাভ অ্যাড করে আরেক গ্রাহককে দিয়ে দেয়। এখন ওই গ্রাহক যদি টাকা না দেন, ব্যাংকের নিয়ম অনুযায়ী এই যে টাকাটা দিচ্ছে না, এই টাকাটা ব্যাংক লাভ করে কি করতে হয়, তার প্রভিশন রাখতে হয়। তো এই জন্য ব্যাংক যতই লাভ করুক, তার যদি খেলাপি ঋণ বেড়ে যায়, সে কিন্তু লাভ্যাংশ তার মূল শেয়ার হোল্ডার, প্রমোটার, ইনভেস্টরদের দিতে পারবে না। তো এই জন্য 5%-এর বেশি NPL আছে ওই ব্যাংকের দিকে আমরা যাব না। তাহলে তিনটা ক্রাইটেরিয়া আমরা পেয়ে গেলাম: ROE, ROA, NPL। এরপর যে জিনিসগুলা হচ্ছে সেটা হচ্ছে, যদি আমরা মাইক্রোস্কোপের নিচে রাখি, সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে ওই ব্যাংকটার মূল ইনকাম সোর্সটা কি। সে কি লোন দিয়ে, যেটাকে আমরা NIN, নেট ইন্টারেস্ট ইনকাম বলতেছি, সেখান থেকে আসতেছে, না সে কোথাও বিনিয়োগ করতেছে সেখান থেকে আসতেছে। আরেকটা যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে ওই ব্যাংকটার ফিউচারটা কি। যেমন ধরেন যে ব্র্যাক ব্যাংক অতটা কিন্তু ভালো না, কিন্তু ব্র্যাক ব্যাংকের সাবসিডারি বিকাশ, যার 8 কোটির উপরে গ্রাহক, বিকাশের নিজস্ব ভ্যালুই কিন্তু বর্তমানে ব্র্যাক ব্যাংকের ভ্যালুর চাইতে বেশি। আর তার শেয়ার হচ্ছে 51%। তো বিকাশ থাকার কারণে ব্র্যাক ব্যাংকের ভবিষ্যৎ আছে। তো এই জন্য ব্র্যাক ব্যাংক ভালো করবে। এখন যেমন ধরেন যে প্রাইম ব্যাংক, তো প্রাইম ব্যাংকও সে কি করতেছে, বিকাশের মতো লেনদেন নিয়ে আসতেছে। এটা ছাড়া তার অ্যাসেট কোয়ালিটিটাও ভালো, মোটামুটি সেখানে ভালো করতেছে। এটা ছাড়া যেমন ধরেন যে উত্তরা ব্যাংক, তো সেখানে আমরা দেখেছি যে তার 26টার মতো কার্যালয় নিজস্ব ভবনে। তো এটা হওয়ার কারণে তার কস্টটা কম পড়তেছে, তার কাছা বেশি, সেভিং এবং কারেন্ট অ্যাকাউন্ট বেশি, তার কস্ট অফ যে ফান্ডটা কম। সিটি ব্যাংকের এরকম সুবিধা আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তো এর জন্য আপনি যদি সাধারণ বিনিয়োগকারী হন, কারো কথায় মনোযোগ না দিয়ে আপনি 5 থেকে 10 বছরের অ্যাভারেজ ROE 12%-এর উপরে, ROA-টা 1%-এর উপরে, NPL-টা 5%-এর নিচে আসছে, এই তিনটা ক্রাইটেরিয়া, এবং ওই ব্যাংকটার কি কোনো অ্যাডভান্টেজ আছে কিনা, আর ফিউচার ভালো করবে কিনা, এই জিনিসগুলো জানার পরে উপযুক্ত সময়, যেমন এখন ডিভিডেন্ড ঘোষণার পরে ব্যাংকগুলোতে কারেকশন কিন্তু চলবে, আপনি টাকাটা হোল্ডে রাখেন। আপনি ট্রাই করেন যে ভালো ব্যাংকটা, যেমন সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, EBL, এটা ছাড়া যদি আমরা বলি ব্র্যাক ব্যাংক, এগুলো কারেকশন করে
যত নিচে আসে আপনি যাতে তৎক্ষণাৎ কিনতে পারেন, টাকাটা আপনাকে হোল্ড করতে হবে, কিন্তু এই ধৈর্যটা সবার থাকে না, আমার নিজেরও কিন্তু থাকে না। তো যাই হোক, এই জিনিসগুলো যে আমরা বললাম এগুলা বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়, তারপরও অ্যানুয়াল রিপোর্ট থেকে যদি আপনি দেখেন আপনার জন্য বেস্ট হবে। তো আমরা এখানে fiscal.ai যে ওয়েবসাইটটা আছে, এখানে মোটামুটি আপনার 95% তথ্যটা সঠিক, 5% এদিক ওদিক হয়, ওটা কোনো ব্যাপার না। এখানে আমরা ধরেন যে আপনাদের কিছু জিনিস দিয়েছি, যে আমরা আরওএ 10 বছরের নিয়েছি 1%, আরওএ আবার 3 বছরেরও নিয়েছি 1%। এটা ছাড়া ক্যাপিটাল ইনভেস্টেডটা নিয়েছি 1%, নেট ইনকাম গ্রোথ আছে, ইপিএস টা আছে, ইপিএস টা আমরা বাদ দেই, এটাও আমরা বাদ দেই। আমরা আপনাদের সহজ করে দিচ্ছি, রিটার্ন অন ইকুইটি যেটা আমরা বললাম, আমরা এখানে বলছি যে 12% নিচ্ছি আমরা, 12% আমাদের প্রয়োজন। এরপরে আর ওই 3 বছরেও আমরা 12%, গড়ে যাতে 12% থাকে। আর ওই 5 বছরে এটাও আমরা 12% নিয়ে দেখি যে কয়টা ব্যাংক আমাদের আসে, আমরা চাইলে 12% কিন্তু এখানে নিব। জাস্ট একটু আমরা আমরা এখানেও 12%ই কিন্তু নিব। 12। এরপরে আরো এটাও আমাদের 12 আছে, আমরা ফিল্টারে চলে যাই, দেখি আমাদের কয়টা ব্যাংক আসে। আমাদের কিন্তু তিনটাই কিন্তু ব্যাংক আসতেছে, বাকিগুলা কিন্তু আসতেছে না। তাহলে আমাদের সিটি ব্যাংক, ইবিএল, উত্তরা। এখন আসেন যে অন্য ব্যাংকগুলো কি খারাপ সেটা বলবো না, আমরা টপ 3 তিনটা ব্যাংক আপনাদেরকে দিচ্ছি। যে এই তিনটা ব্যাংকে দেখেন, এখানে আপনার রিটার্ন অন ইকুইটিটা জাস্ট আমরা যদি গত মানে এই বছরে দেখি, সিটি, উত্তরা এবং ইবিএল প্রায় 17%-এর উপরে। গত 3 বছরে যদি অ্যাভারেজ করি তারপরও 16%-এর উপরে, 5 বছরের অ্যাভারেজ করলে 15%-এর উপরে, আর 10 বছরের অ্যাভারেজ করলে 14%-এর উপরে। আর তাদের অ্যাসেট কোয়ালিটিটা দেখেন যে 1%-এর উপরে আছে, খুবই ভালো। 10 বছরেও 1%-এর উপরে আছে। নেট যে লোন গ্রোথ সেটাও ভালো আছে। এরপরে যদি আমরা আর এখানে ডিভিডেন্ডটা দেখার চেষ্টা করি, ডিভিডেন্ড যদি আমরা নাও দেখি, ডিভিডেন্ডটা ডিআই ডিভিডেন্ডটা আমরা একটু দেখার চেষ্টা করি যে তার গত 5 বছরে ডিভিডেন্ড সিএজিআরটা কেমন ছিল, শেয়ার হোল্ডারদেরকে কেমন ডিভিডেন্ড দিয়েছে। তো সেটাও যদি আমরা দেখি 14%-এর উপর। তাহলে দেখেন যে এই তিনটা ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা এবং ইবিএল, আপনাকে কিন্তু ঠকাচ্ছেন। আপনি যদি আরো ব্যাংক নিতে চান তাহলে আমরা এই যে 10 বছরের পরিবর্তে 5 বছরের মধ্যে চলে যাব, তাহলে আমাদের ব্যাংকের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়বে। জাস্ট আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা এখানে কিছু কেটে দেই, দেখেন 3 বছর, 1 বছর, 5 বছর। তো 12%-এর জায়গায় আমরা 10% করে নেই, এখন একটু আপনাকে কমিয়ে দিতেই হবে। 5% থাক আমাদের। তো আমাদের আরো একটা ব্যাংক বাড়লো, সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক। তাহলে আমরা কি করতে পারলাম, ব্র্যাক ব্যাংকটাকেও নিয়ে আসতে পারলাম। আর মোটামুটি সবকিছুই ভালো, 5 বছরের জায়গায় আমরা 10 বছরের জায়গায় সব 5 বছরের নেই, কারণ আমাদের কোভিড চলে গেছে। কোভিড এর মধ্যে আরো একটা আসছে আমাদের প্রাইম ব্যাংক। তাহলে এই টোটাল যদি আপনি চিন্তা করেন যে 3টা না 5টা ব্যাংক আমার দরকার, তাহলে ব্র্যাক, সিটি, ইবিএল, প্রাইম, উত্তরা, এই 5টাতে আপনি উপযুক্ত সময়ে কি করতে পারেন, 5 লাখ টাকা ইনভেস্ট করতে পারেন। এখন উপযুক্ত সময় কিভাবে আপনি যাচাই করবেন, যেমন ধরেন যে আমরা ইবিএল যেটা দেখতেছি, এখানে দেখেন যে ইবিএল এর চার্ট দেওয়া আছে। তো এই চার্ট গুলা যদি আপনি নাও বুঝেন, আপনাকে জাস্ট আমরা আর একটু সহজ সিম্পল দিচ্ছি। যেমন ধরেন যে আমরা যদি দেই যে ইবিএল, তো ইবিএল আমরা গেলাম, যাওয়ার পর আমরা তার 52 সপ্তাহ সর্বনিম্ন দেখতেছি 21 টাকা। তো 21 টাকা যে আপনি একদম সর্বনিম্ন নিতে পারবেন এমন কিন্তু কোনো কথা না। তো ডিভিডেন্ড অ্যাডজাস্ট হওয়ার পর 24 টাকায় চলতেছে। তো 21 টাকার জায়গায় আপনি যদি 22 টাকা বা 23 টাকার মধ্যেও, অর্থাৎ 23 টাকা থেকেও যদি কিনতে পারেন, এই লেভেল থেকে 22 টাকা 60 পয়সাও যদি কিনা শুরু করতে পারেন আপনার জন্য ভালো। তারপরও আমরা সহজ যে সিম্পল একটা ফর্মুলা দিই, যে এর যে ইপিএস টা আছে দেখেন 5.3। আপনি যে কাজটা করবেন, এটা অবশ্য আপনি কোথাও পাবেন না, আমাদের নিজস্ব উদ্ভাবিত, যে তৎক্ষণাৎ আপনি ওইটা কিনবেন কিনা সিদ্ধান্ত নিবেন। তাহলে এর ইপিএস টা হচ্ছে 5.23, ভাগ দিয়ে দিব আমরা 15 দিয়ে।
তাহলে এটা 34 টাকা পর্যন্ত কিনা যায়। তো আপনি যদি মনে করেন যে না এটা আমার 20% দরকার আরওই, তাহলে মোটামুটি এটা 26 টাকা 15 পয়সা পর্যন্ত কেনা সম্ভব। তার মানে এটা এখন কেনার উপযুক্ত সময়, আপনি অপেক্ষা না করে এন্ট্রিটা নিতে পারেন। একই রকম ভাবে আমরা যদি সিটি ব্যাংকটা দেখি, যে সিটি ব্যাংকের মধ্যেও দেখেন তার ইপিএস হচ্ছে 6.23, 6.32, ভাগ দিবেন আপনি 0.2 দিয়ে, তাহলে 31 টাকা পর্যন্ত এটা কিনা যায়। তো এখন যদি আপনি কিনেন তাহলে এটা 25% আরো হিসাবে 25 টাকা 28 পয়সা। তাহলে সিটি ব্যাংক আমাদের কেনার উপযুক্ত সময় হচ্ছে 25 টাকায় আসলে। যদিও 52 সপ্তাহ তার ল হচ্ছে 17 টাকা 90 পয়সা। তো এই জন্য আপনি টাকাটা হোল্ড করে ধীরে ধীরে এন্ট্রি নেওয়া শুরু করতে পারেন। আপনি প্রয়োজনে এখন 10টা নিতে পারেন, 100টা নিতে পারেন, 1000টা নিতে পারেন। মানে আপনি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, 10,000 টাকার কিনে ফেলান। আগামী সপ্তাহে আরেকটু কমলে আরো 10,000 নেন, তারপরের সপ্তাহে কিনলে আরো 10,000 নেন। এইভাবে আপনি নিতে থাকেন আর ব্যাংকটা ভালো আপনাকে লস করাবে না। তো এইভাবে কিন্তু আপনারা শেয়ার বাজারের ভালো ভালো কোম্পানি গুলাতে এন্ট্রি নিতে পারেন, যে ভবিষ্যৎটাও ভালো করতে পারেন। তাহলে এই 5টা ব্যাংক আপনাদের দিয়ে দিলাম: ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, প্রাইম, উত্তরা। এদের সবারই এনপিএল রেশিও 5-এর কমে, আর ওইটা মোটামুটি এদের তো 15%-এর উপরে আছে। আমরা যদি দেখি যে রিটার্ন অন ইকুইটিটা যদি আপনি দেখেন সাম্প্রতিক বছরে 15%-এর উপরে, আর 3 বছরের অ্যাভারেজ করলে 12% এর উপরে আছে। তো এটাতে আমাদের কোনো আর সমস্যা কিন্তু নাই। এভাবে আপনারা কি করবেন, ভালো কোম্পানিগুলা ভালো ব্যাংকগুলা যাচাই বাছাই করে ধীরে ধীরে আপনার এই ব্যাংকগুলাতে আপনি যদি ট্রেডিং ও করতে চান, 6 মাস 1 বছর মেয়াদি, দেখেন সিটি ব্যাংকে যারা উপযুক্ত সময় নিয়েছে 1 বছরে 50% রিটার্ন আছে, 6 মাসে 28% রিটার্ন আছে, 3 মাসে 15% রিটার্ন আছে। তার মানে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কখন এন্ট্রিটা নিচ্ছেন। তাহলে কোম্পানিটা তো আমরা সিলেক্ট করে নিলাম, এখন এন্ট্রি নেওয়ার সময় আর ধৈর্যটা হচ্ছে আপনার কাছে। শেয়ার বাজারে মনে রাখবেন ভয় আতঙ্ক থাকবেই, আমাদেরও থাকে আপনারও থাকে। তো এর জন্য যে টাকাটা বিনিয়োগ করবেন, আপনার ফ্যামিলির খরচ, 3 মাসের খরচ, ইমার্জেন্সি ফান্ড, আর যে টাকাটা বিনিয়োগ করবেন চিন্তা করবেন যে ওই টাকাটা আগামী 10 বছর আপনার লাগবে না। তাহলে আপনি ওইটা হোল্ড করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু নেই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।